আমি মনে করি শাস্তির আওতায় আনা উচিত ওনাদেরকে, এই সমস্ত লোক যারা দেশের অর্থনীতির বারোটা বাজাচ্ছে এবং কি করতে হবে সেই ব্যাপারে সাংবাদিকদের সঙ্গে তারা কোনো কিছু ওপেন করছে না, বলছে না, সাংবাদিকদের ভিতরে তথ্য দিচ্ছে না। তথ্য না দেওয়ার কারণ থাকতে পারে, তার মানে ওনারা এমন কিছু করছেন যা বলা যাবে না, যা প্রকাশ করা যাবে না। কিন্তু কোনো আইন ভঙ্গের সামিল আসলে এটা যে শুধু এই সরকারের সময় হয়েছে তা কিন্তু না। যত দোষ নন্দ দোষ কিন্তু আওয়ামী লীগ সরকারের সময় হয়নি, অতীতের সরকারগুলো কিন্তু চেষ্টা করে পারেনি। সুতরাং সেই সরকারগুলোর দিকেও আমি দৃষ্টি আকর্ষণ করছি যে তারা কেন করেনি, তাদেরকেও তো সে ব্যাপারে জবাবদিহিতার আওতায় আনা উচিত যদি কেউ কোনো প্রশ্ন করে থাকেন। দেখেন আমি শেষ করি, আমি ব্যাংকের বিষয়ে এক মিনিটই বলি। ব্যাংকের ব্যাপারটা হলো এটা আমি মনে করি একটা মহা অন্যায়। এত বছর ধরে বাংলাদেশ ব্যাংকের সাংবাদিকরা যেতে পারত, এখন যিনি গভর্নর হয়েছেন এটা হলো উনার গোয়ার্তমি। উনি নিজেকে বিশাল অর্থনীতিবিদ মনে করেন, ছিলেন অর্থ সচিব, উনি কাউরে পাত্তা দেন না যতটুকু আমি সাংবাদিকদের কাছে শুনেছি। এবং উনি বাংলাদেশের ইতিহাসে আমার বিবেচনায় সবচেয়ে ব্যর্থ গভর্নর। গভর্নর হিসেবে ওনার ব্যর্থতা অপরিসীম, সীমাহীন। মাঝখানে একটা র্যাঙ্কিং দেখলাম, সেই র্যাঙ্কিং এ উনার যে র্যাঙ্কিংটা তাকানো যায় না, লজ্জা লাগে। আর উনি আইন বড় বড় কথা বলেন, কাউরে মানেন না, ওনার ইচ্ছা মতো উনি করেন। 2 দিন পরে এই আইন করেন, ওই আইন করেন, ব্যাংক মার্জ করবেন, ওনার মার্জিং কেউ মানে না, কেউ মানে না। এখন সাংবাদিক ওখানে ঢুকতে পারবে না। কেন ঢুকতে পারবে না? ওটা আপনার বাপের জায়গা ভাই, আপনি ঢুকতে দিবেন না? ওটা আপনার বাবার জায়গা, আপনার ওটা। একদিন সাংবাদিকরা ছিল, ব্যাংক ধ্বংস হয়ে গেছিল, এতদিন যে সাংবাদিক ওখানে যাওয়া আসা করছে, কোন সমস্যা হয়েছে? আপনার সমস্যা হয় কেন? তার মানে আপনার মতলব আছে, আপনার মতলব আছে, আপনি কিছু গোপন করতে চান। দ্যাট ইজ দ্য পয়েন্ট। আপনি কি গোপন করতে চান হয়তো এখন জানা যাবে না, হয়তো একসময় জানা যাবে, তখন বোঝা যাবে আপনি কত বড় অন্যায় করেছেন। এবং আমি মনে করি সমস্ত লোককে আসলে একদম আমি মনে করি শাস্তির আওতায় আনা উচিত ওনাদেরকে, এই সমস্ত লোক যারা দেশের অর্থনীতির বারোটা বাজাচ্ছে এবং কি করতে হবে সেই ব্যাপারে সাংবাদিকদের সঙ্গে তারা কোনো কিছু ওপেন করছে না, বলছে না, সাংবাদিকদের ভিতরে তথ্য দিচ্ছে না। তথ্য না দেওয়ার কারণ থাকতে পারে, তার মানে ওনারা এমন কিছু করছেন যা বলা যাবে না, যা প্রকাশ করা যাবে না। এটা একটা ট্রান্সপারেন্ট দেশ, তাই না? এই দেশে গণতান্ত্রিক দেশে এগুলি চলে না, কিন্তু উনি চালাচ্ছেন, খুব খারাপ করছেন উনি কাজগুলো। অসংখ্য ধন্যবাদ মাসুদ কামাল ভাই। হাবিবি মিলাদ, শেষ করবেন প্লিজ আপনার শেষ বক্তব্য আজকের অনুষ্ঠানের জন্য। ব্যাংকের ব্যাপারে যে কথাটুকু বললেন, আমি পত্রিকায় পড়েছি যে বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকরা ঢুকতে পারছে না কোনো কারণে। আগে যদি ঢুকতে পারতো, এখনো ঢুকতে পারার কথা না, এমন তো কিছু ঘটেনি বাংলাদেশে যে ঢুকতে পারবে না। আমি সেদিন ইন্টারনেটের সামনে ছিলাম, আমাকে একজন বলল যে তোমাকে ইংল্যান্ডের একটা স্টক মার্কেট না, এই যে কোম্পানি আইনের দেখো, তুমি সার্চ দাও, নামগুলো বললে কার কি সম্পদ আছে, একটু প্রপার্টি আসবে, চলে আসবে। তখন বাংলাদেশের একজন নাম, যার নাম কয়েকদিন এই পত্রিকা এসছে, তার নামটি সার্চ দিল, আমি দেখলাম যে কবে কোন ট্রানজাকশন করেছে সব এসছে। ট্রান্সপারেন্সি, এই ট্রান্সপারেন্সির অবশ্যই দরকার আছে। এবং আমি বাংলাদেশের জয়েন্ট স্টক কোম্পানিতে গিয়ে সার্চ দিয়েছিলাম, নাম তো দেয়নি, আমি শুধু কোম্পানির নাম, শুধু কোম্পানির নামটি ভ্যালিড অর ইনভ্যালিড অর প্রেজেন্স অর নট এইটা আছে, এর বাইরে কিছু নাই। আমরা মনে করি আসলে ট্রান্সপারেন্সি ছাড়া গণতান্ত্রিক বাংলাদেশে চলা খুবই কঠিন। এবং মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে দেশটাকে উন্নয়নের দিকে নিয়ে যাচ্ছেন, দুর্নীতি কমানোর চেষ্টা করছেন, এবং তিনি ভিশন 2041 দিয়েছেন উন্নত সমৃদ্ধ বাংলাদেশ করার জন্য, এইগুলো খুবই গুরুত্বপূর্ণ। এবং তিনি তার বক্তব্যে প্রতিদিনই কিন্তু এই কথাগুলো বলে যাচ্ছেন। সুতরাং আমরাও মনে করি, আমরা যদি তাকে ফলো করি, আমরা যদি তার অনুসারী হই, আমাদের প্রত্যেকটি ডিপার্টমেন্টেরই স্বচ্ছতার স্বার্থে এই কাজগুলি, এই যে সরকারি কর্মকর্তাদের বছর শেষে একটা হিসাব দেওয়ার কথা, আজকে পর্যন্ত তারা দেয়নি, বরঞ্চ তারা নাকি নিয়ম করছে যাতে না দিতে হয়, সেই কাজটি তারা করে যাচ্ছেন। এটা তো আইন ভঙ্গের আইন, সেই আইন বলতে আমি সেই ফৌজদারি আইনের কথা বুঝাইনি, কিন্তু কোনো আইন ভঙ্গের সামিল আসলে এটা যে শুধু এই সরকারের সময় হয়েছে তা কিন্তু না। যত দোষ নন্দ দোষ কিন্তু আওয়ামী লীগ সরকারের সময় হয়নি, অতীতের সরকারগুলো কিন্তু চেষ্টা করে পারেনি। সুতরাং সেই সরকারগুলোর দিকেও আমি দৃষ্টি আকর্ষণ করছি যে তারা কেন করেনি, তাদেরকেও তো সে ব্যাপারে জবাবদিহিতার আওতায় আনা উচিত যদি কেউ কোনো প্রশ্ন করে থাকেন। যাই হোক, সবচেয়ে বড় সম্পদ আমাদের একটু মাসুদ কামাল ভাই বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শিতা, কারিশমা এবং ব্যালেন্স করার যে ক্ষমতা, এইটাই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। যে ডোনাল্ড লু এই যে 14-15 তারিখে আসবে, বাংলাদেশে আসলে একরকম আতঙ্ক শুরু হয়ে যাবে। পাকিস্তানে ধস নামিয়েছে, শ্রীলঙ্কায় ধস নামিয়েছে,
বাংলাদেশে বোধহয় কি হয়, এবার তার ধস নেমে গেছে। এবার আসছে কিভাবে ব্যবসা বাণিজ্য বাড়ানো যায় বাংলাদেশে, এই প্ল্যান করার জন্য। রাজনীতি তার মাথা থেকে জননেত্রী শেখ হাসিনা বের করে দিয়েছেন, তার মাথায় ঢুকে গেছে এখন অর্থনীতি। সুতরাং ওইসব লোকজন বাংলাদেশে এসে কোনোদিনও সুবিধা করতে পারে নাই, ভবিষ্যতে সুবিধা করতে পারবে না।